চিল মুডে আছে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে প্রথম দিনের অনুশীলনে তৃপ্ত তাইজুল ইসলাম। দুর্দান্ত প্র্যাকটিস ফ্যাসিলিটি আর দারুণ আবহাওয়ায় প্রস্তুতিটা মনের মতো শুরু হয়েছে টাইগারদের। নাহিয়ান বিন জাসিম জানাচ্ছেন বাকিটা। বঙ্গোপসাগরের কোল ছেড়ে এখন তাসমান পাড়ে টাইগাররা 23 বছর পর স্বপ্নের অস্ট্রেলিয়া সফরে। একটা মুহূর্ত তাই নষ্ট করতে রাজি না ক্রিকেটাররা। পুরো দল এখনো এক হয়নি। যারা আগেই ডারউইনে পৌঁছেছেন সবাই রোমাঞ্চিত, মাঠে ছুটে গেছেন প্র্যাকটিসে। ঢাকা টু ডারউইন জার্নির ধকলটা কম ছিল না, কিন্তু ক্রিকেটারদের চোখে মুখে নেই তার ছিটে ফোঁটা। জার্নিটাও ভালো ছিল বিকজ আমরা আসার সময় একটা ট্রানজিট পাইছিলাম, ট্রানজিটে এনাফ রেস্টের একটা বিষয় ছিল, তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ডারউইনের স্নিগ্ধ সকালটা ব্যাটে বলে দারুণ উপভোগ করেছে টাইগাররা। ওই কন্ডিশনে ব্যাটারদের নিয়েই সবচেয়ে বড় দুশ্চিন্তা। তাই নেটে নামার আগে হেড কোচ ফিল সিমন্সের স্পেশাল ক্লাসে তারা। হাতে সময় আছে, 13 আগস্ট ডারউইন টেস্ট শুরু। তার আগেই কন্ডিশন আর উইকেটের সঙ্গে শান্তদের মানাতে মরিয়া ব্যাটিং ওস্তাদ। আলহামদুলিল্লাহ প্রথম দিনে প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি, তো খুব ভালো হয়েছে। মঙ্গল ও বুধবার একই ভেন্যুতে প্র্যাকটিস করবে শান্ত লিটনরা। এরপর 6 থেকে 8 আগস্ট একমাত্র প্রস্তুতি ম্যাচ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে। মূল পরীক্ষার আগে কন্ডিশনের সঙ্গে নিজেদের কতটা মানাতে পারল টাইগাররা সেটা বোঝা যাবে ওই 3 দিনের ম্যাচে। নাহিয়ান বিন জাসিম, 71। ঝড় তোলার স্বপ্নটা ভেস্তে গেল, খেলা হলো না আর। সেই অস্ট্রেলিয়া থেকেই ট্রিটমেন্ট করে ফিরলেন পেস সেন্সেশন নাহিদ রানা। শেরে বাংলায় চলছে তার ইনজুরি কাটিয়ে ফেরার পুনর্বাসন কার্যক্রম। প্রায় 2 যুগ পর অজিদের মাঠে টেস্ট খেলবে বাংলাদেশ, অথচ আকর্ষণীয় এই সিরিজে নাহিদকে না পেয়ে বড্ড হতাশ হয়েছেন কোচ সালাউদ্দিন। সাইফুল রূপকের রিপোর্ট। ছিলাম যে কবে দেখবো নাহিদ রানা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আসলে বাউন্সার মারতেছে। নাহিদ লাফিয়ে উঠছেন, বলাই যায় আক্ষেপে পড়ছেন কোটি ভক্ত। কথা ছিল সফেদ পোশাকে গতির ঝড় তুলবেন। নাহিদ রানা লাফিয়ে ওঠা বলে ট্রাভিস হেডদের মাথা ঘোরাবে, নিজ ডেরায় অজিরাই পালিয়ে বেড়াবে, এমন স্বপ্নই তো ছিল। ইনজুরি পেসারদের সবচেয়ে বড় শত্রু। চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেসকেই লাইনচ্যুত করল। সেই অস্ট্রেলিয়ায় ট্রিটমেন্ট করে বুক ভরা কষ্ট নিয়েই দেশে ফিরলেন স্পিড স্টার। চলছে পুনর্বাসন কার্যক্রম। সাদা পোশাকের লড়াই যে কতটা মিস করবেন সেটাই কি বোঝাতে চাইলেন গায়ে সব সাদা পরে? অস্ট্রেলিয়া সিরিজে নাহিদ নেই, আর সবার মতো কোচ সালাউদ্দিনেরও মন কাঁদে। সত্যি কথা বলতে নাহিদ রানা থাকলে আমিও খুব এক্সাইটেড ছিলাম যে কবে দেখবো নাহিদ রানা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আসলে বাউন্সার মারতেছে। খেলার একটা এক্সাইটমেন্ট, আমি নিজেও অনেক এক্সাইটেড ছিলাম যে নাহিদ রানা খেলবে। যেহেতু হয় না এখানে হাগুদাস করে লাভ নেই, বাট আমি মনে করি অন্য বলার যারা আছে তারাও যদি একটু বুদ্ধি করে বল করতে পারে আমি তারাও অনেক ভালো খেলবে। জানা গেছে পার্থের চিকিৎসকের চিকিৎসায় সাইড স্ট্রেনের ইনজুরি থেকে আস্তে আস্তে সেরে উঠছেন নাহিদ রানা। সপ্তাহখানেক পর থেকেই শর্ট রান আপে বোলিং শুরু করতে পারেন এই পেসার। ফুল রান আপে বোলিং আর পুরো রিদম ফিরে পেতে আগস্ট মাস শেষ হয়ে যেতে পারে। প্রশ্ন আছে অনেক, সেপ্টেম্বরে ভারত সিরিজ হলে কি 22 গজে দেখা যাবে এই গতি তারকাকে? বড় প্রশ্ন, আগের মতো গতি আর অ্যাগ্রেশন কি দেখা যাবে নাহিদের বোলিংয়ে? অতীতে ঠিক এই ধরনের ইনজুরিতে অনেক পেসারই গতি হারিয়েছেন। আপনি একজন ফাস্ট বোলারের যতই চেষ্টা করেন ইনজুরি মুক্ত রাখার ফাস্ট বোলার, আপনি যদি ফাস্ট বোলার হিস্ট্রি দেখেন ইজ ডিফিকাল্ট। আপনি মিনিমাইজ করতে পারেন, বাট ফাস্ট বোলার বোলিং করবে ইনজুরি হবে না, এটা আসলে যতই আপনি চেষ্টা করেন ইজ ডিফিকাল্ট। বাট আমরা কিন্তু অনেক মেনটেন করছি, অনেক তার প্রতিটা মুহূর্ত এক্সট্রা কেয়ারও নেওয়া হচ্ছে। তারপর যদি যখন কি ইনজুর হয়ে যায় তাহলে আসলে আমি বলবো এটা দুঃখজনক আমাদের সবার জন্য আর কি। শুধু কি নাহিদ, ফেরার লড়াইয়ে আরেক সুপারস্টার পেসার মুস্তাফিজও। ওই জিম্বাবুয়ে সফরে চোট পান ফিজো। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মিস করেছেন ইংল্যান্ডের দ্য 100 টুর্নামেন্ট। স্বস্তির বিষয়, ইতোমধ্যে ইনজুরি কাটিয়ে বোলিং শুরু করেছেন কাটার মাস্টার। ভারত সিরিজে তাকে 22 গজে পাওয়া নিয়ে নেই কোনো শঙ্কা। সাইফুল রূপক, 71। আপনাকে যদি বলা হয় আর্জেন্টাইনদের কাছে জাতীয় দলের চেয়ে ক্লাব ফুটবলের গুরুত্বটা বেশি, আপনি কি সেটা বিশ্বাস করবেন? আপনার বিশ্বাস হোক বা নাই হোক, এটাই বাস্তব।
অধিকাংশ আর্জেন্টিনার জনগণের কাছে আগে নিজের প্রিয় ক্লাব, তারপর ন্যাশনাল টিম। আর্জেন্টিনা ঘুরে এসে সেটাই জানাচ্ছেন সহকর্মী শেখ আশিক। Please? Argentina national team or River Plate? No, River Plate. The first River Plate. Argentina national team or River Plate? River Plate. First River Plate, then national team, right? Yes. River. Argentina. দেখেন একদম রিভার প্লেট বারবার করে বলছে এবং রিভার প্লেট উপরে তার নিচে হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টাইনদের কাছে নিজের জাতীয় দলের চেয়েও প্রিয় ক্লাবের গুরুত্ব সব সময় বেশি। আপনার আমার কাছে ওদের কথা শুনে যতই অদ্ভুত লাগুক, প্রায় সব আর্জেন্টাইনই এমন। ওদের কাছে ফুটবল মানেই ক্লাব ফুটবল, তারপর জাতীয় দল। সরাসরি আর্জেন্টাইনদের সাথে কথা বলে আপনাদেরকে দেখাবো এবং আপনারা নিজেরাও অবাক হবেন যে তারা আসলে কোনটাকে বেশি প্রেফার করে। শুধু রিভার প্যালেট বা বোকা জুনিয়র্স নয়, হতে পারে দি মারিয়া রোসারিও সেন্ট্রাল, মেসির শৈশবের ক্লাব নিউয়েলস বয়ও। তার কাছে আর্জেন্টিনা জাতীয় দলের চেয়েও আগে তাদের ক্লাবটার গুরুত্বই বেশি। Not only River Plate, but their own Boca club, Juniors. Boca Juniors, instead of Argentina. Rosario, Argentina national team, Sí, River Plate. Which you choose? River Plate. River Plate. Sí, River Plate. Lleva la Always. Libertadores más. Sí, sí, sí. আগের পর্বে আমরা দেখিয়েছিলাম আর্জেন্টিনার পাগলাটে ফ্যানদের ক্লাব বোকা জুনিয়র্সের সাপোর্টারদের ম্যাডনেস। লা বম্বনেরার পর এবার চলে এসেছি এলিটদের ক্লাব রিভার প্যালেটের খেলা দেখতে। আপনি যদি খেলা শুরু হওয়ার 3 বা 4 ঘন্টা আগেও চলে আসেন স্টেডিয়াম এলাকায়, তবু দেখবেন ঝাঁকে ঝাঁকে ফ্যান চলে এসেছে জার্সি জ্যাকেট পরে। প্রিয় ক্লাবের খেলা বলে কথা, আগে ভাগে ঢুকতে হবে মাঠে। ছেলে থেকে বুড়ো সবাই আসে সেম প্যাশন নিয়ে। ক্লাবের প্রতি ডেডিকেশন এতই যে হুইল চেয়ারে চলা ব্যক্তিরও মাঠে আসতে কারো সাহায্যের দরকার হয় না। আর্জেন্টিনা জাতীয় দলের চেয়েও যেমন প্রিয় ক্লাবের খেলা দেখা ওদের কাছে বেশি আনন্দের, ঠিক একইভাবে ন্যাশনাল টিমের চেয়েও প্রিয় ক্লাবের হার ওদের বেশি কষ্ট দেয়। When you watch Argentina national team and when you watch River Plate match, where you get more energy? No, River Plate, but 100%. It's not even close. When you get more pain, losing Argentina or losing River? No, losing River because if River is different than Argentina. মাঠের বাইরে যেমন এক্সাইটমেন্ট, ভেতরে ঢুকলেও আপনার মাথা ঘুরে যাবে, মনে হবে এ কোথায় এসেছি। এইটা হচ্ছে ম্যাচ শুরুর আগের মোমেন্ট। আপনি শুধু আমার পেছন সাইডে একবার দেখুন কিভাবে দর্শকরা চ্যান্ট করছে। ম্যাচের বহু আগে থেকে শুরু হয়ে যায় উন্মাদনা, পুরোটা সময় জুড়ে চলে চ্যান্ট আর সেলিব্রেশন। স্টেডিয়ামের ভেতরে যে আবহ তৈরি হয় তা চিন্তারও বাইরে। এক একজনের এক্সপ্রেশনই বলে দেয় ওরা কতটা ডেডিকেটেড ফ্যান। এমন একটা ম্যাচ দেখা যে কারোর জন্যই সৌভাগ্যের। তবে হলফ করে বলে দিতে পারি, আর্জেন্টিনা জাতীয় দলের চেয়েও ক্লাবের প্রতি বেশি ভালোবাসা মেনে নিতে একটু হলেও কষ্ট হবে আমাদের দেশের ফুটবল ফ্যানদের, কিন্তু আর্জেন্টাইনদের কাছে এটাই বাস্তব। আর্জেন্টিনায় সারা বছর ক্লাব ফুটবলের প্রায়োরিটি সবচেয়ে বেশি, শুধুমাত্র যখন বিশ্বকাপ আসে তখন ন্যাশনাল টিম নিয়ে চিন্তা। এবং আপনারাও নিশ্চয়ই দেখে ইন্টারভিউগুলো দেখে অবাক হয়েছেন যে প্রত্যেকের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তার প্রিয় ক্লাব অর্থাৎ রিভার প্লেট বা বোকা জুনিয়র্স নাকি আর্জেন্টিনা ন্যাশনাল টিম, অধিকাংশই বলছে আগে তার ক্লাব তারপর ন্যাশনাল টিম। ব্যাপারটা অদ্ভুত লাগলেও আর্জেন্টিনায় এটাই বাস্তব। শেখ আশিক, 71, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা। পৃথিবীর খুব কম মাঠে একটা দেশের যুদ্ধ, রাজতন্ত্র আর খেলাধুলার ইতিহাস একসঙ্গে বহন করে। থিম্পুর চাংলি মিথাং তেমনই এক জায়গা, যে মাটিতে একসময় যুদ্ধ হয়েছে, সেখানেই উত্থাপিত হয়েছে রাজ্যাভিষেক। এখন একই প্রাঙ্গণে ছুটছে ভুটানের নতুন প্রজন্মের ফুটবল। ভুটানের থিম্পু থেকে ইতিহাস দেখা সেই মাঠের গল্প জানাচ্ছেন জুবায়ের নূর। 2002 সালের 30 জুন জাপানে বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল জার্মানি, সেবারই শেষ অর্থাৎ 5 নম্বর বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। একই দিনে এই স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফিফা র্যাঙ্কিং এর শেষ 2 দল, ভুটান ও মন্সেরাট। নাম দেয়া হয়েছিল দ্য আদার ফাইনাল। ভুটানের 4-0 গোলের জয় ছিল তাদের আন্তর্জাতিক ফুটবলের প্রথম জয়। দাঁড়িয়ে আছি ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে। একসময় যুদ্ধের ফল নির্ধারণ করা হয়েছে, এখানে রাজ্যাভিষেক হয়েছে, তীর লক্ষ্যভেদ করেছে, আবার ফুটবলও পেয়েছে তাদের প্রথম বড় বিজয়ের গল্প। এবার সাফের ড্র হয়েছে এই থিম্পুতে। প্রতিপক্ষ হিসাবে ভুটানও একটি ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে, কিন্তু ভুটানের স্পোর্টিং অ্যাম্বিশন বোঝার জন্য শুধু সেই বলের দিকে তাকালে চলবে না, তাকাতে হবে এই স্টেডিয়ামের মাটির দিকে।
একই মাটিতে 3 যুগের 3 শব্দ। 1885 সালে যুদ্ধের হুঙ্কার, 1974 সালে রাজ্যাভিষেকের আয়োজন, আর এখন বুটের শব্দ আর গোলের উল্লাস। এটি চাংলিমিথাং। এখানে ইতিহাস জাদুঘরে বন্দী নয়, ঘাম ঝরায় মাঠে। 19 শতকের শেষ ভাগে আঞ্চলিক ক্ষমতার দ্বন্দ্বে বিভক্ত ছিল ভুটান। 1885 সালের চাংলিমিথাংয়ের যুদ্ধকে ধরা হয় দেশটির শেষ বড় গৃহযুদ্ধ হিসাবে। সেই লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করেন উগিয়েন ওয়াংচুক। তার নেতৃত্বেই ধীরে ধীরে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে শুরু করে ভুটান। এর 22 বছর পর 1907 সালে ধর্মীয় নেতা, সরকারি কর্মকর্তা ও আঞ্চলিক শাসকদের সম্মতিতে তিনিই নির্বাচিত হন ভুটানের প্রথম বংশানুক্রমিক রাজা। অর্থাৎ যে চাংলিমিথাংয়ে এক সময় রাজ ক্ষমতার ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল, সেই জায়গায় হয়ে ওঠে ভুটানের রাজতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী। এর প্রায় 7 দশক পর 1974 সালে চতুর্থ রাজা জিগমে সিংহে ওয়াংচুকের রাজ্যাভিষেক উপলক্ষে এই ঐতিহাসিক জমিতেই নির্মিত হয় চাংলিমিথাং স্টেডিয়াম। ফলে চাংলিমিথাং শুধু জাতীয় স্টেডিয়াম নয়, ভুটানের ন্যাশনাল মেমোরি। এই প্রাঙ্গণে এখনো টিকে আছে আরো পুরানো ইতিহাস। এক সময় যুদ্ধ, শিকার আর আত্মরক্ষার অস্ত্র ছিল তীর ধনুক। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু ধনুক হারায়নি। যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি চলে এসেছে উৎসবের মাঠে। যদিও এখন এখানে আর আর্চারি খেলা হয় না, কিন্তু 1971 সালে ভুটান জাতিসংঘের সদস্য হওয়ার পরের বছরেই তীরন্দাজি পায় জাতীয় খেলার স্বীকৃতি। ফুটবল অবশ্যই ভুটানের প্রাচীন ইতিহাসের নতুন অতিথি। 50-এর দশকে হাও পারোর স্কুলে ভারতীয় ও ইউরোপীয় শিক্ষকদের সঙ্গে চলে আসে খেলাটি। মাঠ ছিল পাথুরে, আসল বল না থাকলে কাপড় পেঁচিয়েই চলতো খেলা। হা পারোর সেই কাপড়ের বল ধীরে ধীরে গড়িয়ে আসে থিম্পুর চাংলিমিথাংয়ে। 1983 সালে প্রতিষ্ঠিত হয় ফুটবল ফেডারেশন, 2000 সালে ফিফার সদস্য পদ। এরপর এই মাঠই হয়ে ওঠে ভুটান ফুটবলের স্বপ্নের কেন্দ্র। আজকের চিত্র আরও বদলেছে। ভুটানের চ্যাম্পিয়নশিপ, নারী লীগ, একাডেমি, মিনি ফুটবল পিচ। এখন চাংলিমিথাং ছাড়িয়ে ফুটবল ছড়াচ্ছে পুরো দেশ। একসময় হয়তো বাংলাদেশ সহ ভুটান এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে ওড়াবে নিজেদের পতাকা। আর একসময় হয়তো বিশ্বের সবচেয়ে বড় মঞ্চেই হামজা হামজা, জামাল জামাল এবং বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মুখরিত হবে বিশ্বকাপ। Bangladesh and Bhutan are in the same group in SAF Championship 2026. What do you think about it? Well, coming upon that, Bangladesh is ahead of us. They are very strong champion comparing to us. But still then, we are coming up. Bhutan is coming up with a few players selected from the clubs around from Bhutan. So that boys can be very competitive and they are very energetic too. Hope this time Bhutan will compete with fullest with the energetic play. So what the Bhutan football's ultimate vision? Our ultimate vision is to reach to the AFC and reach to the World Cup in the future. Maybe it takes many times to reach in World Cup participants, but we have to build a base very strong from the grassroots itself to the elite and to the national team. ভুটানের মতো বাংলাদেশের কোটি ভক্ত স্বপ্ন দেখছে যে একদিন গ্রেটেস্ট শো অন আর্থে উঠবে বাংলাদেশের পতাকা। একদিন দ্য গ্রেটেস্ট শো অন আর্থে উল্লাস হবে হামজা হামজা ধ্বনিতে। জুবাইর নূর, থিম্পু, ভুটান 71। একে একে সব হারিয়ে সর্বহারা ফিফা প্রেসিডেন্ট। ভুলভাল সিদ্ধান্তের বলি হয়ে এখন গদি হারানোর দশা জিয়ান্নি ইনফান্তিনোর। যেন ঘরের শত্রু বিভীষণ। বিশ্বকাপের বাণিজ্যিক শেয়ার বিক্রির পরিকল্পনা করে এবার ঘর থেকেই বিতাড়িত হতে যাচ্ছেন ফিফার সভাপতি। আর তাকে লাল কার্ড দেখিয়ে বসে আছে ওয়েলস, ইংল্যান্ডের মতো সদস্য দেশগুলো। কোনোভাবেই আর ভরসা নয় ইনফান্তিনোর উপর। ওদিকে ফিফাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে যে সদা প্রস্তুত ইউএফা। আইনি লড়াইয়ে নামার হুঁশিয়ারিও দিয়ে দিয়েছেন আলেকজান্ডার সেফারিন। এত সবের পর বাঁচবে তো তার চেয়ারটা? বিস্তারিত রিপোর্টে। ক্ষমতার চেয়ার আগলে এতদিন যিনি করেছেন রাজত্ব, আজ তার বিনাশের সুর। যেন ঘর থেকেইও বিতাড়িত। বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর মানুষ আজ যেন সবচেয়ে নিঃসঙ্গ। একে একে হাত ছেড়ে দিচ্ছে মিত্ররা। ক্ষমতার চূড়ায় উঠতে সময় লাগে অনেক, কিন্তু সেখান থেকে নিচে নামতে কখনো কখনো শুধু একটা ভুল সিদ্ধান্তই যে যথেষ্ট। একেবারে যেন অতি লোভে তাঁতি নষ্ট। বিশ্বকাপের মতো ফুটবলের সবচেয়ে মূল্যবান সম্পদে বাণিজ্যিক শেয়ার বিক্রির পরিকল্পনা যেন সেই প্রবাদেই নতুন করে মনে করিয়ে দিল।
একসময় যার পাশে ছিল প্রায় পুরো ফুটবল দুনিয়া, সেই জিয়ান্নি ইনফান্তিনো এখন যেন অল অ্যালোন। একে একে সরে যাচ্ছে মিত্ররা, আর তার নেতৃত্বের চারপাশে বাজছে ওয়ার্নিং বেল। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ গড়ে বিশ্বকাপ সহ বড় টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বে বিনিয়োগকারীদের অংশীদার করার পরিকল্পনা নিয়েছিল ফিফা। কিন্তু ইউরোপ থেকে এশিয়া চারদিকে তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। প্রথম লাল কার্ড দেখিয়েছে ওয়েলস, ঘোষণা দিয়ে সমর্থন প্রত্যাহার করা প্রথম জাতীয় ফুটবল সংস্থা ওটা। এবার সেই পথেই হাঁটছে ইংল্যান্ডও। ব্রিটিশ সংবাদ মাধ্যমের তথ্য বলছে, পুনর্নির্বাচনে ইনফান্তিনোকে দেয়া সমর্থনের চিঠি প্রত্যাহার করতে যাচ্ছে ইংলিশ FA। শুধু তাই নয়, ফিফার শাসন ব্যবস্থার পূর্ণাঙ্গ ও কঠোর পর্যালোচনার দাবিও তুলেছে তারা। এদিকে থেমে নেই ইউএফাও। আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ইনফান্তিনোকে পাঠানো হয়েছে আইনি নোটিশ। নির্দেশ দেওয়া হয়েছে FFE সংক্রান্ত কোনো নথি বা তথ্য যেন নষ্ট না করা হয়। আগামী মার্চে ফিফা কংগ্রেস, সেখানেই হবে সভাপতি নির্বাচন। ইনফান্তিনো চাইছেন টানা চতুর্থ মেয়াদ, কিন্তু রাজনীতির মতো ফুটবল প্রশাসনেও একটা কথা বেশ মানানসই, গাছে কাঁঠাল গোফে তেল। সবসময় এই প্রবাদ তো আর কাজ করে না, কারণ ফুটবলের করিডোরে এখন একটাই আলোচনা, গেম চেঞ্জার হয়ে উঠবে কি এই বিতর্ক, নাকি ফাইনাল হুইসেল বেজে যাবে ইনফান্তিনোর দীর্ঘ ক্ষমতার অধ্যায়ের। মার্চের নির্বাচনের আগে আরও কোন কোন সদস্য সংস্থা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়ায়, সেটাই এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় রাজনৈতিক লড়াই। তাজিন খন্দকার, ৭১। অর্থমোহ নাকি নতুন কিছু করার ইচ্ছা, নেইমার ঠিক কোন কারণে বার্সেলোনা ছেড়ে PSG-তে ঠাঁই নিয়েছিলেন? প্রশ্নটা এখনো আসে, কিন্তু উত্তরটা মেলেনি ৯ বছরেও। সেই এক সাইনিংয়ের পর তো ব্রাজিলিয়ান সুপারস্টারের ক্যারিয়ার গ্রাফটাই ওপর নিচ হয়ে যায়। নেইমার PSG-তে গিয়ে কি নিজের বিপদ নিজেই ডেকে এনেছিলেন? আবু নাইম জানাচ্ছেন বিস্তারিত। অর্থই অনর্থের মূল। নেইমার জুনিয়র জানেন তো, সালটা 2017 ট্রান্সফার মার্কেট ভেঙে চুরে একটা প্লেয়ার সাইন করালো PSG। বলা হচ্ছিল মেসি রোনালদোরা যা পারেনি সেটাই করে দেখিয়েছেন নেইমার, কিন্তু আড়ালে যে ভাগ্য মুখ লুকিয়ে হাসছিল, কারণ এটাই শুরু, এটাই শেষ। বার্সেলোনা ছেড়ে PSG-তে গিয়ে নেইমার অনেকটা মেসি দেখলেন, যেটা আগে হয়নি। ছেড়ে দিয়ে যোগ দিতে হয় শৈশবের ক্লাব সান্তোসে। পুরো ব্যাপারটা হরহর করে বলে যাওয়া সহজ, কিন্তু এক্সপেরিয়েন্স করাটা তো খুব কঠিন। বার্সেলোনা আর ব্রাজিল দুই সাইডেই নেইমারের ভালো সময় চলছিল PSG-তে যাওয়ার আগে, কিন্তু যখনই কাতালোনিয়ার ক্লাবটি ছেড়ে দিলেন, তখন ইয়েলো জার্সিতেও নেমে আসলো অন্ধকার সময়। বার্সা ছাড়ার ব্যাপারটা যেন একটা বাটারফ্লাই ইফেক্টের মতোই হয়ে গেল। ছোট্ট একটা ঘটনার পর পুরো ক্যারিয়ারটাই ওলটপালট হয়ে গেছে। অথচ 222 মিলিয়ন ইউরোর সেই ডিলে নেইমার বনে গিয়েছিলেন দুনিয়ার সবচেয়ে দামি প্লেয়ার। কিন্তু কিসের কি, সেই দামটাই ওকে ভোগালো চরমভাবে। সেই ঘটনার বয়স পাক্কা 9 বছর। 2017 আগস্টের 3 তারিখ PSG-তে যোগ দিয়েছিলেন আরও ভালোর আশায়, কিন্তু সেটা কতটুকু হয়েছে কিংবা হয়নি সেটা তো পরিষ্কার। হয়তো বার্সেলোনায় থাকাটাই ভালো হতো ওর জন্য, নয়তো এটাই ভাগ্যের লিখন, যা স্প্যানিশ ক্লাবটিতে থাকলেও হতো। ব্রাজিল ফুটবল প্রিন্সের ক্যারিয়ারের হাল এমন হবে, হয়তো সেটা শত্রুও চাননি। আবু নাইম, ৭১। ফুল ফর্মে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ক্লাবে 2 ক্যাটাগরিতে গলফ চ্যাম্পিয়ন হয়ে প্রতিপক্ষের এক হাত নিলেন এই পলিটিশিয়ান। অন্যদের খোঁচা দিয়ে বললেন তিনিই একমাত্র প্রতিভাবান, তার সঙ্গে কারো নাকি তুলনাই চলে না। ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সির বেডমিনস্টারে নিজ মালিকানাধীন ক্লাবে গলফের সিনিয়র ও সুপার সিনিয়র 2 বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার দাবি করেছেন। 70 স্কোর করে জেতার পর ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, অনুশীলনের সময় না থাকলেও জয়টা পেয়েছেন মেধার জোরে। অবশ্য গলফের মাঠে ট্রাম্প নতুন না, এ নিয়ে 43তম ক্লাব চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছেন তিনি। তবে এই সাফল্যের পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে গলফে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন। ধীরে ধীরে শক্তি বাড়ছে বাংলাদেশ ফুটবল দলের পাইপলাইনে। ইংলিশ প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস আছেন বাংলাদেশে। নতুন
অনূর্ধ্ব 20 এএফসি এশিয়ান কাপ বাছাই খেলবে লাল সবুজ বাহিনী। সেই অ্যাসাইনমেন্টকে ঘিরে প্রস্তুত হচ্ছে জুনিয়ররা। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে ক্যাম্পে যোগ দেবেন অ্যাডাম আব্বাস। ডেভেলপমেন্ট কমিটি মিটিং শেষে অ্যাডামের 4 থেকে 5 দিনের মধ্যে দেশে আসার বিষয়টি নিশ্চিত করেন বাফুফের সহ সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহেদি। অ্যাটাকিং সাইডে খেলা আব্বাস দলে যোগ দিলে শক্তি বাড়বে লাল সবুজের। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে সিরিয়া, ভারত এবং উজবেকিস্তানের সঙ্গে বি গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।